হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো ভৌতিক কথা পরিবার? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে একটা জমজমাট এপিসোড হতে চলেছে, যে এপিসোডটা শুনলে তোমাদের একদম ভয় লাগবে। একদম ইউনিক দুটো ঘটনা আজকে তোমরা শুনবে। প্রথম ঘটনাটা দীঘায় ঘুরতে গিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা। দ্বিতীয়টা একজন মেয়েকে পাওয়ার, তার গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য শ্মশানে গিয়ে তার জন্য পুজো করা। বাট এটাকে পুজো করা বলে না। আমি পুরো বিষয়টা ডিসক্লোজ করছি না, তোমরা ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। কি অদ্ভুত একটা ঘটনা, তোমাদের গায়ের মধ্যে কেমন একটা শিহরণ খেলে যাবে। আজকের এই ঘটনাটা না শুনলে তোমরা বুঝতে পারবে না। তো আজকের এই এপিসোডটা একদম জমজমাট হতে চলেছে। তোমরা আর একদম দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা ভূতের রাজ্যে পাড়ি দেব। আর এই ভূতের রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই হেডফোনটা লাগিয়ে নিতে হবে, চুপটি করে বসে পড়তে হবে আর মন দিয়ে শুনতে হবে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। দাদা, আমার নাম প্রীতম। আমি আপনার চ্যানেলের অনেক পুরনো দর্শক এবং নিয়মিত একজন শ্রোতা বলতে পারো। আমার সাথে কিছুদিন আগেই ঘটে যাওয়া একটা ঘটনা আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। ঘটনাটা মেনলি আমি এবং আমার বন্ধুদের নিয়ে। বেসিক্যালি আমরা প্রথমে দুই বন্ধু মিলে প্ল্যান করেছিলাম যে অনেক দিন তো কোথাও যাওয়া হয় না, তাহলে এক কাজ করি, কোথাও ঘুরতে যাই। তো সেই কথা মতোই আমি আমার বন্ধু, যার নাম হৃদয়, আমরা প্ল্যান করি যে দীঘাতে ঘুরতে যাব। তো সেই কথা মতোই আমি, হৃদয় এবং আমাদের দুজনের গার্লফ্রেন্ড, তার সাথে আরও 4 জন যোগ হয়। তারা ছিল আমার বন্ধুরা, যে হৃদয় আছে না, তার গার্লফ্রেন্ডের বন্ধু। তাদের মধ্যে একজনের এই 17 তারিখেই বিয়ে হয়েছে। এই বলতে ওই 17/4/2024 আর কি। আমরা 26/4/2024 তারিখে দীঘায় যাব ঠিক করি। সেই কথা মতোই আগে থেকে আমরা একটা হোটেল বুক করি। হোটেলটার নাম আমি এখানে নিচ্ছি না, তবে সেটা ওল্ড দীঘাতে অবস্থিত। তো আমরা প্রত্যেক দিন সকালে যে ট্রেনটা ছাড়ে না, ওই হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 ছাড়ে, যেটা প্রায় দিনই লেট করে, সেই ট্রেনটা ধরে দীঘায় পৌঁছই। গিয়ে আমরা হোটেলে চলে যাই। প্রথমে হোটেলে বা সেই রুমে গিয়ে আমরা কিছুই বুঝতে পারিনি। আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে 2টো এবং সেকেন্ড ফ্লোরে 2টো। আমি আর আমার বন্ধু হৃদয় আমরা প্রথম ফ্লোরে ছিলাম, এবং আরও যে ওরা 4 জন ছিল, অর্থাৎ 2 জন কাপল, তারা ছিল ওই সেকেন্ড ফ্লোরে। তো একটা অদ্ভুত বিষয় কি, ওই হোটেলে যাওয়ার পর হৃদয় আর তার গার্লফ্রেন্ডের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। উদম ঝগড়া যাকে বলে, সে কোনো কারণ ছাড়াই ঝগড়া। সে বন্ধুটার গার্লফ্রেন্ড কোনো মতে রুম থেকে বেরোতে চাইছে না। সেটা নিয়ে হৃদয় অবশ্য কোনো জোর জবরদস্তিও করেনি যে ওটা নিয়ে ঝগড়া লাগবে। সেই মতো ওরা যেহেতু বেরোবে না, ওরা রুমেই ছিল। আমরা আমাদের মতো যাই, গিয়ে সমুদ্রে স্নান করে রুমে ফিরে আসি। এবার আমরা খাবো বলে ঠিক করি। হোটেলেই খাওয়ার জায়গা ছিল। তো আমরা সবাইকে ফোন করলাম যে চল খাওয়ারটা খেয়ে নি। তো এখানেও প্রবলেম, হৃদয়ের গার্লফ্রেন্ড কিছুতেই সেখানেও খেতে যেতে চাইছে না, সে রুমেই খাবে বলছে। মানে অদ্ভুত একটা বিহেভিয়ার যাকে বলে। সেই মতো তাকে আমরা অত জোর করলাম না, তার খাবারটা আমরা ওপরে পৌঁছে দিলাম। সে রুমেই খেলো। অবশ্য হৃদয় আমাদের সাথে খেয়েছিল। এবার আমরা খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে গেলাম। বিকেলের দিকে সমুদ্রের পাশে যাব বলে ঠিক করেছিলাম আমরা সবাই। কিন্তু সেই সময়েও হৃদয়ের গার্লফ্রেন্ড, যার নাম কেয়া, সে তখনও রুমেই থাকবে, রুম থেকে বের হতেই চাইছে না। আমরা অনেক কিছু করে কেয়াকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না, সে বেরোবে না তো বেরোবেই না। সেই মতো সে রুমেই ছিল। আমার যে বন্ধুটা ছিল সেও রুমে ছিল। সে আমাদের সাথে যায়নি, কারণ ও ওকে একা রেখে যাবে না। এবার আমরা ঠিক করি যে ওরা তো রুমে রয়েছে, একেবারে ওদের জন্য রাত্রিবেলার খাবার দাবার যত লাগবে আমরা কিনে সব রুমে চলে আসব। তখন রাত 8টার মতন হবে। আমরা তখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে আসছি। সেই সময় হৃদয় আমাকে ফোন করে বলে, ভাই তোরা কোথায় আছিস রে? আমরা বললাম যে আমরা এই তো নতুন দীঘার দিকে যাচ্ছি।
গিয়ে ওই একটু খাবার টাবার কিনে তারপরে ঢুকবো। ও বলে, ভাই তাড়াতাড়ি আয় ভাই, কেয়া কেমন একটা করছে। সেটা শুনে আমি শুধু থেকে গেলাম। আমি থেকে গেলাম বলতে আমি খাবার কিনছিলাম, আর বাকি যে 3 জন ছিল ওদেরকে রুমে চলে যেতে বললাম। ওদের বললাম যে তোরা যা, আমি খাবার নিয়ে যাচ্ছি। সেই মতো ওরা চলে গেল। আমি খাবার দাবার কিনে নিয়ে গেলাম। এবার গিয়ে দেখছি যে ওদের মধ্যে তুমুল ঝগড়া চলছে। সবাই ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওকে থামানোই যাচ্ছে না। যাই হোক, আমি গিয়ে ব্যাপারটাকে কন্ট্রোলে এনে রাতে যে যার মতন খাবার খেয়ে দিয়ে রুমে চলে গেলাম। তখন রাত ঠিক 12:30 কি 1টা হবে। হৃদয় আমাকে ফোন করলো যে তোরা তাড়াতাড়ি আয় আমার রুমে। আমরা তাড়াতাড়ি করে রুমে গেলাম। গিয়ে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু দরজাই খুলছে না। কিছুক্ষণ পর দেখলাম হৃদয় হুড়মুড় করে দরজা খুলল। ভেতরে গেলাম। গিয়ে দেখলাম দরজার এক কোণে বসে কেয়া কেমন যেন দেওয়ালের দিকে তাকিয়ে দুলছে। হৃদয়ের চোখে তখন একটা অন্যরকম ভয় দেখতে পেলাম। তার মুখে গলায় কিছু আঁচড়ের দাগ দেখতে পেলাম। তারপর হৃদয় সেখান থেকে বেরিয়ে দরজা আটকে আমাদের রুমে চলে যায়। এরপর আমরা হৃদয়কে জিজ্ঞেস করলে হৃদয় আমাদের যা বলল সেটা ছিল এরকম। ওরা রুমে ঘুমিয়েছিল। হঠাৎ রাত্রিবেলা কেয়া ওর বুকের উপর চেপে বসল, বসে ওর গলাটা চিপে ধরেছিল। হৃদয় কোনো রকমে তাকে ঠেলে ফেলে দেয়। কেয়া লাফ দিয়ে আবার ওর গলা চেপে ধরতে চায়। অবশ্য ওর গলায় তখনও আঁচড়ের দাগগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না। আমাদের সাথে যারা 2 জন ছিল তাদের আমরা কল করলাম, তারাও এলো। আমরা সবাই মিলে রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম কেয়া ঠিক একই রকমভাবেই দুলছে। আমাদের সাথে যে কটা মেয়ে ছিল সবাই তো দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। আমি কোনো রকমে কেয়ার কাছে গেলাম। গিয়ে কেয়াকে আমি ডাকছি, কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। আমি বারবার ডাকছি, দেখছি ও চুপ করেই বসে রয়েছে, নিজের মতো দুলছে। আমি ওর যখন হাতে হাত দিই ও তখন আমার দিকে তাকাই। আমি ওর মুখটাকে দেখলাম ভালো করে। ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে। হঠাৎই তারপরে কেয়া অজ্ঞান হয়ে পড়ল। ওকে ধরাধরি করে রুমে বিছানায় শোয়ালাম এবং আমরা হোটেলের রিসেপশনে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাদের কোনো সাহায্য করেনি। সে রাতটা আমাদের ওই রকমভাবেই কেটে গেল। তারপর আর কি, আর তেমন কিছুই হয়নি। তারপরের দিন সকালেই দেখলাম যেমন ছিল ঠিক তেমনই নর্মাল হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা ওল্ড দীঘার বাজারের ভেতরে একটা কালী মন্দির রয়েছে। আমরা সেই মন্দিরে সবাই মিলে গেলাম। মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের যে পুরোহিত ছিল, পুরোহিত মশাইকে সমস্ত কিছু বললাম। পুরোহিত মশাই ওই মায়ের সামনে যে ঘর থাকে সেখান থেকে কিছুটা জল, তারপরে মন্ত্র পড়লেন আর হাতে কিছু একটা বেঁধে দিলেন। তারপর আমরা সেখান থেকে চলে এলাম। এরপর আর তেমন কিছুই হয়নি। নর্মাল যেমন আমরা সমুদ্রে স্নান করি তেমনটা করলাম। বিকেলবেলা ঘুরতে গেলাম, তখন আর তেমন কিছু হয়নি। রাতে আমরা বাইরে গেলাম। সেদিন আর খাবার নিয়ে হোটেলে গেলাম না। এবার আসি রাতের ঘটনায়। আমরা যে যার মতো রুমে চলে গেলাম। রাত্রিবেলা আমাদের সাথে যে আরও 2টো কাপেল এসেছিল, যাদের সদ্য বিয়ে হয়েছিল, সে হৃদয়কে ফোন করে যে তোরা একটু আমাদের রুমে আয়, আমি ঠিক বুঝতে পারছি না, তোরা একটু আমাদের রুমে আয়। হৃদয় আমাকে ফোন করলো। আমি হৃদয় নিচে গেলাম। গিয়ে দেখছি ঠিক আগের দিন যেমন কেয়া এরকম ভুলভাল বকছিল, ঠিক সেভাবেই স্নেহা একইভাবে দুলছে এবং একটা বিশ্রী হাসছে। সে মানুষ যেমন খিলখিল করে হাসে তেমন, এবং নাকে নাকে একটা কথা বলছে, একে বাঁচাতে পারবি না। আমরা রুমে গিয়ে দেখলাম রুমটা থেকে একটা বিশ্রী পচা গন্ধ আসছে। একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে রুমে। তার যে বর ছিল সে ইতিমধ্যে বিশাল ভয় পেয়ে গেছে এবং স্নেহা ওই রকমভাবেই বাজে হাসি হাসছে আর দুলছে, নিজের মতো একা একা দুলছে আর হাসছে। এবার আমরা কি করবার বুঝতে পারছি না। আমাদের পাশের রুমে একজন একটু বয়স্ক কাকু এবং একজন কাকিমা ছিলেন। তারা কিছু একটা বুঝতে পেরে ইতিমধ্যে আমার রুমের বাইরে চলে এসেছেন। ওনারা এসে বললেন, এর উপর কিছু ভর করেছে, তোমরা সরো, আমি দেখছি।
এবার সেই লোকটা বলল, যাও, আমাদের রুমে একটা নতুন বোতল আছে, নিয়ে এসো। সেই মতো আমরা বোতল নিয়ে গেলাম। সে কিছু একটা বলল বোতলে, তারপরে ফু দিল। তারপর সে জলটা ছিটিয়ে দিল স্নেহার গায়ে। স্নেহা অজ্ঞান হয়ে গেল। তাকে ধরে খাটে শোয়ালাম এবং এই লোকটা আমাদের যা বলল সেটা ছিল ঠিক এইরকম। এই হোটেলটায় অনেক বছর আগে কেউ একজন সুইসাইড করেছিল এবং সে তোমাদের আগের দিন তোমাদের ওই বান্ধবীটাকে ধরেছিল। ওই বান্ধবীটার রাজ ভারী ছিল, সেই কারণে ওকে ঠিকঠাক কাবু করতে পারেনি। এবং যেহেতু নতুন সদ্য বিয়ে হয়েছে, তাই এর উপর নজরটা পড়েছে। তোমরা এই হোটেলে আর থেকো না। আমাদের তো পরের দিনই চেক আউট, তাই আমরা সেই রাতটা থেকে পরের দিন 10টার আগেই চেক আউট হয়ে যাই এবং সারা রাত আর তেমন কোনো অসুবিধে হয়নি। দাদা, এই ছিল আমার ঘটনা। তোমার যদি ভালো লাগে তুমি তোমার চ্যানেলে তোমার মতো করে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল দীঘায় ঘুরতে গিয়ে ওদের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলতে পারো। রিসেন্টলি এর মধ্যে আমিও দীঘাতে গিয়েছিলাম এবং সত্যি কথা বলতে আমি যে হোটেলে ছিলাম সেখানে তেমন কোনো ঘটনা ঘটেনি। আমি ভেবেছিলাম যে হয়তো কিছু একটা ঘটবে, আর ঘটলে সেটা নিয়ে কিছু একটা মানে ঘটনা তোমাদেরকে শোনাতে পারবো, বাট তেমন কিছুই ফিল করিনি বা তেমন কিছু ঘটেনি। ইভেন আমরা রাত 3টে-4টে পর্যন্ত জেগেছিলাম, ব্যালকনিতে বসেছিলাম, বাইরে ঘুরে বেরিয়েছি, বাট তেমন কিচ্ছু ফিল করিনি বা হয়নি। তো যদিও আমরা নিউ দীঘাতে ছিলাম এবং ওল্ড দীঘাতে এরকম অনেক হোটেল আছে শুনেছি যেগুলোতে এরকম এক্সপিরিয়েন্স হয়, বাট আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে তেমন কিছু হয়নি। গত সপ্তাহে আমি দীঘাতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে তোমাদের সাথে যে দেখা হবে সেটা আমি ভাবতে পারিনি। অনেকেই তোমরা চিনতে পেরেছো আমাকে। যাই হোক, এই ছিল দীঘাতে গিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা আর কি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ঘটনা পাঠাবে বলে ঠিক করেছো তারা অবশ্যই পাঠিয়ে দাও। যারা ভাবছো ঘটনা পাঠাবো কিনা তারা একদম দেরি করো না, অবশ্যই পাঠিয়ে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি প্রদীপ্ত বলছি কোচবিহার জেলা থেকে। তুমি আমার ভালোবাসা নিও এবং ভৌতিক কথা ফ্যামিলির প্রত্যেক শ্রোতাকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। দাদা, আমিও আমার ফ্যামিলি ভৌতিক কথার নিয়মিত শ্রোতা। কোনোদিনও কোচবিহারে এলে আমাকে নক করো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসব। অনেকদিন থেকেই ভাবছিলাম আমার জীবনের এই তিক্ত অভিজ্ঞতা তোমাকে শেয়ার করি, তাই আজ মনে হলো তোমাকে লিখে পাঠিয়ে দিই। তো কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক। দাদা, সালটা ছিল 2018। আমি প্রাইমারিতে চাকরি পেয়েছি। সবে 1 বছর হয়েছে মাত্র। দাদা, বিশেষ কারণবশত আমি আমার এক্সের নাম উল্লেখ করলাম না। ও ছিল ব্রাহ্মণ আর আমি কায়স্থ। রিলেশনশিপ শুরু হয়েছিল 2013 সালে। তখন আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ি। ও তখন ফিজিওলজি সাবজেক্ট নিয়ে এভিএনশিল কলেজে গ্র্যাজুয়েশনে 2nd ইয়ার আর আমার 3rd সেমিস্টার মাস্টার্সে। বলে রাখছি, এর আগে মানে 2013 সালের আগে ওর সঙ্গে আমার প্রায় 2 বছর ভালোবাসা ছিল। কোনো কারণবশত 2018 সালে ও আমাকে ছেড়ে দেয়। দাদা, আমি প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিলাম। জানোই তো, এত বছরের ভালোবাসা চলে গেলে একটা ছেলের সঙ্গে কি হতে পারে। তো আমার এই মানসিক পরিস্থিতি ও সামাজিক অবনতি দেখে আমার গিটার স্যার আমাকে বললেন যে তার একজন পরিচিত লোক আছেন, তিনি নাকি সব ঠিক করে দিতে পারেন। তো তার সঙ্গে আমার দেখা করিয়ে দিলেন উনি। এমতো অবস্থায় তাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় আমার কাছে ছিল না। উনি একজন অ্যাসিস্ট্যান্ট, তার নাম ছিল শম্ভু। আমি তাকে দাদা বলেই ডাকতাম। তো তাপসবাবু আমাকে বললেন যে প্রায় 21 দিন সময় যদি আমি ধৈর্য ধরতে পারি তো উনি সব ঠিক করে দেবেন। আর মেয়ের ডিটেলস আমাকে দিতে বললেন, মানে বাড়ি কোথায়, এই সব।
আর সঙ্গে এটাও বললেন যে তুই আমার কাছ থেকে প্রতিদিন আপডেট পেয়ে যাবি ওর সম্পর্কে। সো আমি দেখছিলাম প্রতিদিন উনি যা বলেন সব মিলে যায়। আসলে ব্যাপারটা হলো, আমি স্কুলে গেলে শম্ভুদা তাকে ফলো করত, আর তাপসবাবু ভায়া হয়ে সব খবর আমাকে দিত। বলে রাখা ভালো যে আমার নিজের এক ভাইও একই কথাই বলতো যে দিদিকে ওইখানে দেখলাম, এই ড্রেস পরে দেখলাম। দাদা সব মিলে যেত, আর আমিও অবাক, জাস্ট ইমাজিনেশনের বাইরে। ইতিমধ্যে প্রায় 21 দিন পেরিয়ে গিয়ে 45-50 দিন। ওনার আমার কাছ থেকে প্রায় 7 থেকে 8 হাজার টাকা খাওয়া শেষ, কিন্তু রেজাল্ট 0। তখন হুট করে আমাকে তাপসবাবু বললেন, পরিস্থিতি গণ্ডগোল, ওকে বাড়ি থেকে তান্ত্রিকগিরি করে তোকে ওর কাছ থেকে সরিয়ে দিয়েছে, তাই শ্মশানে পুজোর আয়োজন করতে হবে। আর এর থেকে ম্যাক্সিমাম 7 দিনের মধ্যেই দেখিস ও তোকে ফোন করবে, আর পাগলের মতো তোর কাছে ছুটে আসবে। দাদা, তখন আমি শারীরিক ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। দীর্ঘদিন ঠিকমতো না খেতে খেতে প্রায় 15 কেজিরও বেশি ওয়েট লস করে গিয়েছিল। তো এটাই ছিল আমার লাস্ট ট্রাই। শ্মশানে পুজোর খরচা বাবদ মোটামুটি 15 থেকে 17 হাজার টাকার কথা বলেছিলেন উনি। দাদা, দিনটা ছিল বৈশাখ মাসের কোনো এক রাত্রি। সারাদিন নির্জলা উপোস থেকে সূর্যোদয়ের পর অনুপ্রবেশ ঘটল শ্মশানটিতে। আমার সঙ্গে কেউ ছিল না, ছিল শুধু পুজোর সামগ্রী, কাঁচা দুধ, গোবর, বেলপাতা, তুলসী গাছ, মাটির ঘট, একটা বড় আকৃতির সরা, সিঁদুর, এইসব নিয়ে মায়ের মন্দিরের সামনে বসে তাপসবাবুর আগমনের অপেক্ষা করছি, আর মায়ের কাছে মিনতি জানাচ্ছি যে মা, সব ঠিক করে দিও। একরকম বেঁচে থাকার চেয়ে মরেই গিয়েছিলাম বলা চলে, যাকে বলে অ্যালাইভ ডেড বডি, জীবন্ত লাশ। রাত্রি 8:30 বেজে গেলেও তাপসবাবুর পাত্তা নেই। আকাশের দিকে তাকিয়ে দেখলাম বিস্তর মেঘ জমা শুরু করেছে। এর আগে শ্মশানটির একটু বর্ণনা দিয়ে রাখি। নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে পেরিয়ে কোচবিহারে আসার পথে, স্টেশনটি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে 31 নম্বর জাতীয় সড়কের পাশে পড়ে শ্মশানটি। দাদা, আরেকটি প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তার থেকে মোটামুটি 1.5 কিলোমিটার পেছনে শ্মশানটি। তো যাই হোক, আকাশের এই ভয়াবহ পরিস্থিতি, সাথে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে পেঁচা ও শিয়ালের ডাক পরিবেশটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। ইতিমধ্যে এই সব কিছু কাটিয়ে নিয়ে বল হরি হরি বল এই ধ্বনি দিয়ে একটা মরা ও সব যাত্রীদের অনুপ্রবেশ ঘটল। একটু এগিয়ে গেলাম ও সব যাত্রীদের কাছে বিবরণ শুনে যা বুঝলাম, একটা স্ত্রী তার স্বামীর সঙ্গে ঝগড়া করে গায়ে আগুন দিয়ে মারা গেছে। তো আমি আবার মন্দিরের সামনে ফিরে গেলাম। তখন রাত প্রায় 10টা বাজে। ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, সাথে তাপসবালার আগমন ঘটল। তাতে কিছুটা স্বস্তি ফিরে আসলো আমার। তাপসবাবু আমাকে বলল যে মরা পোড়ানো শেষ হলে তোর কাজ শুরু হবে। রাত 10টা 20 নাগাদ চিতাতে অগ্নিসংযোগ করে শবদাহর কাজ তারা শুরু করল। শ্মশানটিতে দাদা তখন 3খানা চিতা জ্বলছে। প্রথম, দ্বিতীয় ও পাশাপাশি 3টি চিতা প্রায় 50 মিটার দূরে, মন্দির থেকে প্রায় 150 মিটার দূরে হবে, সেটা শ্মশানের প্রায় ভূমির শেষ প্রান্ত, সেখানে জ্বলছে। আশেপাশে রয়েছে বট, অশ্বত্থ, চালতা, হিজল ইত্যাদি গাছের সমাহার। ঠিক তার পাশ ঘেঁষে বয়ে চলেছে মরা তোরসা নদী। দাদা, রাত প্রায় 1:30। আমি ক্ষুধা ও তৃষ্ণায় প্রায় ছটফট করছি। তাপসবাবু আমাকে বললেন, মরা পোড়ানো তো শেষ, এবার তোর কাজ শুরু করব। তুই যা, শেষ চিতাটির সামনে আর তার পাশে তুলসী গাছটা গেড়ে দিয়ে আয়। সঙ্গে পুজোর সামগ্রী ও মাটির ঘটিটা যেভাবে বুঝিয়ে দিলেন ঠিক সেইভাবে ওখানে প্লেস করে দিতে বললেন। দাদা, কি আর বলবো, ছেলে মানুষ তো, তুমি তো একটু হলেও বুঝবে কষ্টটা। আমি তাই করতে বাধ্য হলাম। ও হ্যাঁ, তিনি সঙ্গে করে হয়তো কোনো প্রাণীর রক্ত একটা বাটিতে করে নিয়ে এসেছিলেন। সেটা জমে গিয়েছিল, আর বললেন যে ওটাও সেখান থেকে একটা স্থানে রাখতে। সঙ্গে দিলেন একটা 6 লাইনের মন্ত্র, সম্ভবত ওটা কোনো আদিবাসী ভাষায় লেখা। মোট আমাকে সেখানে বসে, চিতার পাশে বসে 999 বার পাঠ করতে হবে বললেন।
তার জন্য বৃহৎ আকৃতির 3টা মোমবাতি আমাকে আগে থেকে জোগাড় করে রাখতে বলেছিলেন। তো কথা অনুযায়ী কাজ করছিলাম, আর সঙ্গে বললেন যে তুই যাওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই আমি আর শম্ভু তোর পেছনে থাকব। পেছনে কোনোভাবেই তাকানো যাবে না, তাহলে কাজ হবে না। তো যা যা আমার করণীয় সব কিছু কর্ণপাত করে আমি ভগবানের নাম নিয়ে খালি পায়ে শুদ্ধ বস্ত্রে একাই এগিয়ে চললাম। ততক্ষণে বৃষ্টি কমে গেছে। আকাশের বুকে দেখা দিয়েছে অমাবস্যার মরা চাঁদের ক্ষীণ আলো। বুকে সাহস সঞ্চয় করে এগিয়ে চললাম। চোখে অশ্রুধারা বয়ে চলেছে। মোবাইল সুইচ অফ করে ওখানেই এক স্থানে, মানে তাপসবাবুর বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম, যাতে কাজে বিঘ্ন না ঘটে। তো পোড়া কাঠকয়লার খোঁচা ও মৃতদেহের হাড়ের খোঁচা খেয়ে আমি যখন গন্তব্যস্থলে পৌঁছালাম দাদা, তখন আমার শরীরটা দ্বিগুণ ভারী হয়ে গেছিল। কোনো দিকে তাকালাম না। মোমবাতিগুলি চিতার উপর রেখে জ্বালিয়ে দিলাম ও সঙ্গে তুলসী গাছ মাটিতে গেড়ে মাটির ঘটের মধ্যে কাঁচা রক্ত রাখলাম ও একটা শোল মাছ পোড়া তার পাশে রাখলাম। দাদা, প্রথমেই আমি বলেছিলাম যে আমার মাথা তখন রীতিমতো কাজ করছিল না। পরে বুঝতে পেরেছিলাম যেগুলো কোনো পূজার সামগ্রী হতে পারে না, ছিল আমাকে বশীকরণ করার চক্রান্ত, যাতে আমার ব্যাংক ব্যালেন্স সব ওই শয়তানটা গ্রাস করে নিতে পারে। যাই হোক, সব কিছু যথাস্থানে প্লেস করে দেবার পর আমি মন্ত্রপাঠ শুরু করলাম। সামনে কাগজে লেখা মন্ত্র, আর বাম হাতে রয়েছে একটি পুঁথিমালা। মানে আমাকে মোট 10 রাউন্ড ঘোরাতে হবে, তাতে 999 বার হবে। তাতে ছিল 99টি পুঁথি। দাদা হয়তো বিশ্বাস করবে না, তখন ওই 100 কি 110 বার মন্ত্র পাঠ করা হয়েছে। আমি কিছু অনুভব করলাম যে সামনের নদীতে কিছু একটা শব্দ হলো, আর মনে হলো জোরে করে হাঁ 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 শব্দ করে কিছু একটা জিনিস উঠে আসছে। সঙ্গে তার পায়ের শব্দ পাচ্ছি। বলে রাখছি, তাপসবাবু কিন্তু মোটেও আমার সাথে আসেনি, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। দাদা, নদী থেকে যেটা উঠে এসেছিল আমি আর চোখে হলেও কিছু বুঝতে পেরেছিলাম। তার বুকের হয়েছে একটা চোখ, তার থেকে বেরিয়ে আসছিল রূপলি রঙের আভা। মানে পেট বা কোমর বলে কিচ্ছু ছিল না, পায়ে ওপরেই বুক থেকে শুরু হয়ে গিয়েছে। আমাকে তাপসবাবু একটি তাবিজ আগে থেকেই কোমরে বেঁধে দিয়েছিল। বলেছিল সেটা নাকি মৃত্যুঞ্জয় তাবিজ, যার ক্ষমতা নাকি বিশাল বড়, কোনো কিছুতেই কেন কেউ আমার কোনো কিছু করতে পারবে না। তো সেটির সাহসে আর ঠিক পেছনে তাপসবাবুর মিথ্যে উপস্থিতি অনুভব করে মনে কিছুটা সাহস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলাম। দাদা, তখন আমার মন্ত্রপাঠ 160 থেকে 70 বার হয়তো হবে। সেটা জল থেকে উঠে আসলো আর অদৃশ্য হয়ে গেল। অন্য কিছু বুঝতে পারলাম যে কিছু আবছায়া মূর্তি প্রায় গোটা 10 আমার চতুর্দিকে প্রদক্ষিণ করা শুরু করেছে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ততক্ষণে আন্দাজ মোটামুটি রাত্রি 1:30 পেরিয়ে গেছে হয়তো। বুঝতে পারলাম আমি যেগুলি করছি, মানে আমাকে নিয়ে যেগুলো করানো হচ্ছে, তাতে শ্মশানের সব অপদেবতা পিশাচ জেগে উঠেছে। সঙ্গেও বুঝতে পারলাম এগুলো সব মিথ্যে, মানে যে কাজের উদ্দেশ্যে করা হয়েছে তার বিপরীত ফলদায়ক। দাদা, মনে হচ্ছিল আমার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। মাথা নিচু করে যতটুকু পথ আন্দাজ করা যায় অন্ধকার সামলে আমি পেছন দিকে চলা শুরু করলাম। কিন্তু ওই যে হলো উল্টো, মানে পেছন দিকে গেলে আমি মন্দিরের সামনে উপস্থিত হতাম, তা না গিয়ে চলে গেলাম নদীটার দিকে। ঠিক যেন দিক খুঁজে পাচ্ছিলাম না যে এখান থেকে কী উপায়ে বের হব। ভাবলাম আজকেই আমার শেষ দিন, হয়তো সূর্যোদয় দেখতে পাবো না। দাদা, ততক্ষণে অনুভব করলাম যেখানে আমি বসে মন্ত্রপাঠ করছিলাম সেখানে রাখা শোল মাছটা কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, যার শব্দ আমি পাচ্ছি। ভুলেও সেদিকে তাকাইনি। ভয়টা ক্রমশ বেড়ে চলল। হয়তো এগুলো অন্য কারোর সাথে ঘটলে বেঁচে থাকতো কিনা সন্দেহ আছে। হয়তো মা কালী সেদিন আমাকে সাহায্য করেছিলেন। আমি যেহেতু দিক খুঁজে পাচ্ছিলাম না, তাই নদীতে নেমে পড়লাম। নদীতে জল তখন অতটাও ছিল না, ছিল প্রচুর কাদা। মনে হচ্ছিল কোনো একটা অপশক্তি আমাকে নদীতে গেড়ে দিচ্ছে। এভাবেই আমি এগিয়ে চললাম। নদীতে মাত্রাতিরিক্ত কাদা থাকায় আমি বেশি দূর এগোতে পারলাম না। কোমর জলে কাদা সমেত আমি এগোবার অনেক চেষ্টা করেও যখন পারলাম না, কি মনে হলো যে আবার পেছন দিকে ফিরে যাই,
মানে তীরের দিকে, কিন্তু মনে হলো যে না, পেছনে গেলেও তো বিপদ। যা কিছু হয়ে যাক না কেন, পেছনে ফিরে তাকাবো না বা চলবো না, এখানে দাঁড়িয়ে রাত হওয়ার অপেক্ষা করব। দাদা কি বলবো, ওইভাবে দাঁড়িয়ে থাকার প্রায় আন্দাজ 15 মিনিট হয়েছে। দেখলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে মোটামুটি 20-25 ফুট দূরে কুচকুচে কালো রঙের মানুষ একটি জলের মধ্যে কি যেন খুঁজছে, আর তার চারপাশে 3টি বাঁশ জলের মধ্যে প্রদক্ষিণ করছে। আমি তাকে সাহায্যের জন্য অনেক ডাকাডাকি করলাম, কিন্তু সে নিরুত্তর। মানে জলেও যে আমি নিরাপদ নই সেটাই বার্তা। ততক্ষণে আমি আমার জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করেই আমাকে ভাই ভাই বলে নদীর ওপাশ থেকে চিৎকার করে একজন ডাকলো। ভাবলাম এরাও সেই দলের কেউ হবে হয়তো। না, অনেকবার তারা আমাকে ডাকলো। তখন আমার চেতনা ফিরে আসলো, যেরা মানুষ। দাদা, তখন ফ্লাইওভারের কাজ হচ্ছিল। ইনারা সেখানকার লেবার। তারা সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। এসে দূর থেকে আমায় দেখতে পায় এবং আমাকে উদ্ধার করে নিয়ে যায়। ওনারা না থাকলে আমার এই রাত্রেই জীবনের শেষ দিন ছিল। ততক্ষণে ভোরের আলো প্রায় ফুটে গেছে। মসজিদে আজানের ধ্বনি ভেসে আসলো, আর আমি ওনাদের সব ঘটনা খুলে বলাই তারা আমাকে সান্ত্বনা দিল। দাদা, গলা শুকিয়ে পুরো মরুভূমি হয়ে গিয়েছিল আমার। জীবন নিয়ে ফিরতে পেরেছি, এটাই অনেক। বেঁচে থাকতে আর এই ভুল করব না কখনো। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার যে চরম শত্রু তারও যেন আমার মতো দুর্গতি জীবনে কোনো দিনও না নেমে আসে। গত মার্চের 3 তারিখ 2025 সালে ওর বিয়ে হয়ে গেল। সে হয়তো জানেও না যে তাকে পাওয়ার জন্য আমি বলতে গেলে জীবন বাজি রেখেছিলাম। দাদা, আমি চাই সারা জীবন সে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। তুমিও আমার হয়ে তার জন্য গডের কাছে একটু প্রে করো যে সে যেন ভালো থাকে, আর জীবনে একদিন হলেও যেন আমাকে মনে করে, আর কোনোদিনও যেন ভুল না বোঝে। এটুকুই চাওয়া, ব্যাস। তাহলেই আমি খুশি। তো দাদা, বেশি লিখতে পারলাম না, আর ভালো থেকো। ভৌতিক কথা ফ্যামিলি আরও বড় হোক, সবাই যেন ভালো থাকে। বাই। দাদা, ভুলভ্রান্তি একটু এডিট করে নিও। ইতি, প্রদীপ্ত। কি অদ্ভুত ঘটনা ভাই। সত্যি তুমি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। এরকম কেউ করে? এটুকু তোমার সেন্স থাকা উচিত যে তুমি যখন এরকম ক্রিয়া করছো সেটা নিশ্চয়ই বশীকরণ, তাকে বশীকরণ করার জন্য না, বা তাকে তোমার কাছে নিয়ে আসার জন্য না। এত বড় লেন্দি প্রসেস হয় না এটুকুর জন্য। এগুলো হলেও সেটা উনিই করবেন, তোমাকে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। জানি না কেন করেছিল সে, আর কেনই বা তোমাকে সেখানে পাঠিয়েছিল। সত্যি হয়তো তোমার টাকা পয়সা খাওয়ার জন্য, কিন্তু তুমি যে কি বাঁচা বেঁচে গেছো সেটা হয়তো তুমি নিজেও জানো না। এইসব জায়গা থেকে বেঁচে ফিরে আসা বিশাল বড় একটা ব্যাপার। আশা করছি তুমি এখন খুব ভালো আছো। আর এই ঘটনাটা পড়ার সময় আমার সত্যি গায়ে কাটা দিচ্ছিল। বাপরে বাপ। যাই হোক, তুমি ভালো থেকো। বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর সত্যি কথা বলতে ঘটনাটা শুনে আমার একদম অদ্ভুত লাগলো। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে রত্না রয়, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে আশিক শেখ। থার্ড কমেন্ট করেছে দিলশাদ আহমেদ। তারপরে কমেন্ট করেছে রাজু মণ্ডল, রিক মণ্ডল, শুভজিৎ শীল, মৌমিতা ঘোষ, সোমা রয়, মানসী থাপা, অনন্যা ভৌমিক, রানা বিশ্বাস, ইন্দ্রজিৎ মণ্ডল, অর্পণ ভদ্র লিখেছে সাঁতরাগাছি থেকে শুনলাম, অমিতদা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে ইজমালি মণ্ডল, শিল্পী মণ্ডল, আলামিন মিড্ডি, শুভজিৎ দে, মনিকা ত্রিপুরা, রাজু অফিসিয়াল, অক্ষয় অধিকারী, অর্পণ ভদ্র লিখেছে আমার নামটা হ্যালো করে বলো দাদা। হ্যালো অর্পণ। তারপরে কমেন্ট করেছে রিপ প্রামাণিক, পূজা দাস, রেখা পাসমান, পম্পা মহন্ত, প্রিয়া বিশ্বাস, তন্নি হালদার, নন্দিনী রয়, মনীষা দোয়েল, বিশ্বজিৎ দাস, মিলন নন্দী, সুদেশনা সিংহ রয় লিখেছে ঠিক রাত্রি 10:45 ঘটনা শুনতে চলে এলাম। ঘটনা শুনতে স্টার্ট করলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ফার্স্ট ঘটনাটা ভীষণ ভালো লেগেছে, সেকেন্ড ঘটনাটাও দুর্দান্ত, থার্ড ঘটনাটা কি বলবো আর কি লিখব, জাস্ট একটাই কথা, আনএডুকেটেড অ্যাট দিস 21st সেঞ্চুরি। আমি সমাজকে বলছি, যিনি পাঠিয়েছেন ওনাকে না। তারপরে কমেন্ট করেছে রিজু অফিসিয়াল, সুমিত ঘোষ, গীতা গোস্বামী,
জয়শ্রী গুপ্তা, ডিজে ভ্লগার অনিশ, বাপন কুমার, এমডি মন, অফিসিয়াল স্নেহা লিখেছে চলে এলাম দাদা আমি তোমার ঘটনা শুনতে একদম। তারপরে কমেন্ট করেছে জয়া বণিক। রাহুল ঘোষ লিখেছে হ্যালো দাদা আমার নামটা একবার হ্যালো করে নিও। হ্যালো রাহুল। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর, শর্মিষ্ঠা চ্যাটার্জি, আকাশ বর্মন, রৌনক দত্ত, পাপড়ি দোলা, রানা শিকারী, শঙ্কর চক্রবর্তী, সোনাম দাস, পার্থপ্রতিম, মিহির মিত্র, অমিত কুমার, রুদ্র হাজরা, কার্তিক সাহা, এসকে সাহিল, কমেডি এক্সপিরিয়েন্স, রিকা, রিনা ঘরামি, শম্পা বিশ্বাস, প্রভাস বৈদ্য, মলয় চক্রবর্তী, সুদেষ্ণা কায়াল, আশিস কর্মকার লিখেছে একবার নামটা হ্যালো করে বলো। হ্যালো আশিস। তারপরে কমেন্ট করেছে ইন্দ্রাণী রায়, সুমিত কর্মকার, কাজল মণ্ডল, শুভ বর্মন, অঞ্জলি মণ্ডল। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।